হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্রতিদিনের রসায়নের একটি জটিল টপিক্সের ইজি সলিউশন নিয়ে চলে এসেছি আমি তোমাদের বাসুদেব ভাইয়া। তো আমরা আজ আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের সব থেকে কমন টপিক্স এবং সব থেকে জটিল টপিক্স, যেটা আমাদের পরীক্ষা হলে এসেই থাকে এবং আমরা লাগাতার ভুল করার তালে থাকি। তো চলো, আজ যদি এই 8 থেকে 10টা মিনিট তোমরা আমাকে দাও, অর্থাৎ আমার এই ক্লাসটা 1 সেকেন্ড না টেনে দেখো, তাহলে আমার মনে হয় না আজকের পর থেকে এই টপিক্সে তোমার আর কোনো প্রবলেম থেকে থাকবে এবং এইখান থেকে 4টা মার্ক পরীক্ষার হলে এসে থাকে, সুনিশ্চিত এই 4টা মার্কস তুমি পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমাদের যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে অদক্ষেপ পড়া বা না পড়া সম্পর্কিত সমস্যা। ভাই, আসলে অদক্ষেপ কাদের পড়বে এর আগে আমাদেরকে জানতে হবে দ্রবণ অর্থাৎ সলিউশন কয় প্রকার। তো এর জন্য আমরা 3টা ক্লাসরুম কম্পেয়ার করব। মনে করো এই একটা ক্লাসরুম, এই একটা ক্লাসরুম, এই একটা ক্লাসরুম। তো প্রত্যেক ক্লাসরুমে এসসি অর্থাৎ স্টুডেন্ট ক্যাপাসিটি ভাই 20 জন। প্রত্যেক ক্লাসরুমে স্টুডেন্ট ক্যাপাসিটি কয়জন? 20 জন। আচ্ছা, তো এই ক্লাসরুমে স্টুডেন্ট এসেছে ধরো 18 জন, এই ক্লাসরুমে স্টুডেন্ট এসেছে 20 জন, এই ক্লাসরুমে স্টুডেন্ট এসেছে 22 জন। তাহলে কি ঘটনা ঘটবে দেখো, এইখানে স্টুডেন্ট ক্যাপাসিটি আছে 20 জন, স্টুডেন্ট এসেছে মাত্র 18 জন, তার মানে এখানে 2টা সিট খালি আছে। এইখানে স্টুডেন্ট ক্যাপাসিটি 20 জন, আসছে 20 জন, মানে কোনো সিট খালি নাই। আর এইখানে স্টুডেন্ট ক্যাপাসিটি 20 জন, আসছে 22 জন, তাহলে এখানে 2জন স্টুডেন্ট দাঁড়ায় থাকবে। তো এই যে 2জন দাঁড়ায় থাকবে, এই 2জনই হচ্ছে তোমার অদক্ষেপ পড়বে। সোজা কথা, একটা সলিউশনের মধ্যে যতটুকু দ্রব্য ডিজলভ হতে পারে ততটুকুই যদি থাকে তাকে আমি বলবো সম্পৃক্ত দ্রবণ। বুঝতে পারছি? আর যদি কম থাকে তখন সেটাকে বলবো অসম্পৃক্ত দ্রবণ, আর যদি বেশি থাকে তাকে বলবো অতিপৃক্ত দ্রবণ। তো দেখো, এইখানে 20 জন থাকার কথা ছিল, আসছে কয়জন? 2জন, তার মানে এখানে আরো 2টা সিট খালি আছে, তার মানে এইটা হলো অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন। এইখানে 20 জন থাকার কথা, 20 জনই আছে, তার মানে এইটা স্যাচুরেটেড অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ। আর এখানে 20 জন থাকার কথা, আসছে কয়জন? 22 জন, 2জন দাঁড়া আছে, তার মানে এটা অতিপৃক্ত দ্রবণ। এই 2জনই অদক্ষেপ পড়বে। তো এই কথা থেকে আমি কি বুঝলাম? বুঝলাম যে কেবলমাত্র অদক্ষেপ অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রেই পড়ে। বুঝতে পারছি? অর্থাৎ অদক্ষেপ কার ক্ষেত্রে পড়বে? অনলি অতিপৃক্ত সলিউশনের ক্ষেত্রেই অদক্ষেপ পড়বে। আচ্ছা, তো এই ধরনের ম্যাথ করার জন্য আমাদেরকে 3টা কন্ডিশন সবসময় মাথায় রাখতে হবে। কন্ডিশন 1, দেখো কে আইপি, 2টা টার্ম কে আইপি এবং কে এসপি, কনস্ট্যান্ট অফ আয়নিক প্রোডাক্ট, কনস্ট্যান্ট অফ সলিবিলিটি প্রোডাক্ট, অর্থাৎ আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল। এই 2টা টার্মের মধ্যে একটা টার্ম তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, কার মান? কেএসপি এর মান দেওয়া থাকবে। আচ্ছা, আমাকে কেআইপি এর মান নির্ণয় করতে হবে। নির্ণয় করে এদের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। তো এদের মধ্যে কি ধরনের রিলেশন হবে? হয় কেআইপি কেএসপি থেকে বড় হবে, না হলে কেএসপি কেআইপি থেকে বড় হবে, অথবা দুইটাই সমান হবে। এই 3টা ঘটনা ঘটবে ভাই। তো যদি কেআইপি এর মান কেএসপি থেকে বড় হয়, কেআইপি এর মান কি হয়? কেএসপি থেকে বড় হয়, তখনই কেবলমাত্র অদক্ষেপ পড়বে, আদারওয়াইজ কোনো অদক্ষেপ পড়বে না। তো আচ্ছা, এখান থেকে কি ঘটনা ঘটবে? যদি এই কেআইপি এর মান কেএসপি থেকে বড় হয় তাহলেই অদক্ষেপ পড়বে, না হলে কোনো অদক্ষেপ পড়বে না। আচ্ছা, আর যদি এই কেআইপি এর মান কেএসপি থেকে ছোট হয় তাহলে কোনো অদক্ষেপ পড়বে না। আবার যদি এটা সমান হয় তাহলেও অদক্ষেপ পড়বে না। তার মানে অদক্ষেপ পড়ার একমাত্র কন্ডিশন কি? কেআইপি এর মান কেএসপি থেকে বড় হতে হবে। আচ্ছা, যদি কেআইপি এর মান কেএসপি থেকে বড় হয় তখন দ্রবণটা হচ্ছে অদক্ষেপ পড়বে এবং দ্রবণটি হবে কি বলো? অতিপৃক্ত। দ্রবণটি হবে কি? অতিপৃক্ত। আর এই কেআইপি এর মান যদি কেএসপি থেকে ছোট হয় তখন কোনো অদক্ষেপ পড়বে না, দ্রবণটি হবে কি বলো? অসম্পৃক্ত। আর যদি সমান হয়, সমানের সম্পৃক্ত। মনে রাখতে হবে কি ভাইয়া? সমানের সম্পৃক্ত, অর্থাৎ কেআইপি এর মান যদি কেএসপি সমান হয় তখনও কোনো অদক্ষেপ পড়বে না, কিন্তু দ্রবণটি হবে কি? সম্পৃক্ত। আমার মনে হয় এই থিওরিটিক্যাল যে খুচরা খাচরা কথাবার্তা গুলো আছে এইগুলো তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা বেসিক ম্যাথে চলে যাই ভাই। এইখান থেকে আমাকে 2টা সলিউশন দিয়ে আছে, দেখো কি? ক্যালসিয়াম সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এই একটা পাত্র, এই একটা পাত্র, এই 2টা পাত্র আমি সি পাত্রের মধ্যে মিশাই দিলাম। মিশাই দেওয়ার ফলে কি হয়েছে? আমার প্রথম সেন্সে কি কাজ করে যে এইটার ভলিউম আছে 40 মিলিলিটার, এর ভলিউম আছে 20 মিলিলিটার। তার মানে এই 2টা যখন আমি মিক্সিং করব তখন কি হবে? এই সি পাত্রের ভলিউম আলটিমেটলি এ এবং এর থেকে বড় হবে, অর্থাৎ সি পাত্রের যে ভলিউম হবে সেটা হবে এই 2টার মিশ্রণের সমান, অর্থাৎ 40 এবং 20 যোগ করলে এর ভলিউম কত হচ্ছে বলো? এর ভলিউম হচ্ছে 60। আমার মনে হয় এইটুকু আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো ভাই, এইখান থেকে আমাকে কি দেখতে হচ্ছে? এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এই 2টা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে
এইখান থেকে আমাকে কেআইপি এর মান নির্ণয় করতে হবে। তার আগে আমাকে কেএসপি এর মান দরকার। কার কেএসপি মনে রাখতে হবে, অদক্ষেপ কার পড়বে, এই পাত্র আর এই পাত্রে যে দুইটা দেয়া আছে এই দুইটার কার্বই অদক্ষেপ পড়বে না, এরা বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন একটা যৌগের অদক্ষেপ পড়বে। তো সেই যৌগটা কি আমি এখানে শর্টকাট দেখতে পারি, কোশ্চিনে যার অদক্ষেপ মানে কেএসপি এর মান দেওয়া থাকবে তারই অদক্ষেপ পড়বে। দেখো কোশ্চিনে কার মান দেওয়া আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সুতরাং এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে। তাহলে আমি কি করব, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল মানে কি, যেটার কেএসপি দেওয়া থাকবে তাকে ভেঙে আয়নিত অবস্থায় নিতে হবে, নেওয়ার পরে তার যে আয়ন সময়ের গুণফল সেটা হচ্ছে আয়নিক গুণফল। তো আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা ভাঙলে আমি কি পাচ্ছি দেখো, ক্যালসিয়াম আর হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম প্লাস হাইড্রোক্সাইড। এইবার এদের চার্জ গুলো কেমন হবে মনে রাখতে হবে, প্রথম অর্থাৎ যে মেটালের সংখ্যা থাকবে, ধাতুর যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে পরবর্তী যৌগের নেগেটিভ চার্জ, কয়টা আছে, একটা আছে, তাহলে হাইড্রোক্সাইডের চার্জ কত হবে, -1। আর এই নেগেটিভ পার্টের যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট মেটালের চার্জ, অর্থাৎ ক্যালসিয়াম +2। যার যার সংখ্যা তার আগে চলে আসবে, ক্যালসিয়ামের আগে কিছু নাই এর জন্য 1, আর এর আগে 2 আছে এই জন্য 2 হাইড্রোক্সিল মাইনাস। বুঝতে পারছি? তাহলে এখন এর আয়নিক গুণফলটা আমি কিভাবে নির্ণয় করতে পারি ভাই, কেআইপি, এই আয়ন সময়ের মোলার ঘনমাত্রা সর্বোচ্চ গুণফলই হচ্ছে আয়নিক গুণফল। আচ্ছা, তো দেখো এইটা এই আয়ন সময়ের মোলার ঘনমাত্রা সর্বোচ্চ গুণফলই হচ্ছে আয়নিক গুণফল। তো এইটার আয়নের ঘনমাত্রা কত, ঘনমাত্রা অফ ক্যালসিয়াম +2 ইন্টু ঘনমাত্রা অফ হাইড্রোক্সিল, এর যে সহগ আছে সহগটা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। ভাই এইখানে সবচেয়ে বোঝার ব্যাপার যে আমরা ম্যাক্সিমাম টাইম যে ভুল করি, কমন মিস্টেক, সেটা হচ্ছে আমরা যদি কেএসপি নির্ণয় করার ক্ষেত্রে এখানে 2 ইউজ করছি। দেখো তাহলে এই যৌগের যদি আমরা কেএসপি নির্ণয় করতাম সেক্ষেত্রে কি করতাম, এই কি লিখতাম দেখো, ক্যালসিয়াম +2 ইন্টু 2 হাইড্রোক্সিল হোল স্কয়ার। মনে রাখতে হবে যে কেএসপি এর ক্ষেত্রে সহগ সহ সহগ পাওয়ার হয়ে যাবে, আর কেআইপি এর ক্ষেত্রে সহগ বাদে সহগ পাওয়ার হয়ে যাচ্ছে, এতটুকুই। দেখো এইখানে আমরা সহগ বাদে এটা হোল স্কয়ার দিয়ে দিয়েছি, আর কেএসপি এর ক্ষেত্রে সহগ সহ সহগ হোল স্কয়ার হয়ে গেছে। বুঝতে পারছি? তার মানে এইটা হচ্ছে একটা ইকুয়েশন আমরা বিল্ড আপ করলাম। এই সমীকরণে ঘনমাত্রা অফ ক্যালসিয়াম বসাইবো এবং ঘনমাত্রা অফ হাইড্রোক্সিলের মান বসিয়ে গুণ করে যে মানটা পাবো সেটা হচ্ছে কেআইপি এর মান। এখন আমি কেআইপি এর মানটা মিলাবো কার সাথে, এই কেএসপি এর সাথে। যদি কেআইপি এর মান কেএসপি থেকে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে ভাই, না হলে অদক্ষেপ পড়বে না, সিম্পল হিসেব। আচ্ছা, তো দেখো আমরা এখন এই ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কোথায় পাচ্ছি, দেখো তো ভাই ক্যালসিয়াম কোথায় পাচ্ছি, এই যে ফার্স্ট যে সলিউশন এইখানে আমরা ক্যালসিয়াম 2+ পেয়ে যাচ্ছি, তাই তো। তার মানে এই ইনিশিয়াল অবস্থায় ক্যালসিয়ামের ঘনমাত্রা কত আছে, এই যে 5 × 10⁻⁴ এবং ভলিউম কত 40 মিলিলিটার। কিন্তু যখন আমি মিশ্রিত করছি মানে দুইটা পাত্র মিশিয়ে ফেলছি তখন তো আয়তন বেড়ে গেছে, আয়তন বেড়ে গেলে ঘনমাত্রা কমে যাবে, তাই তো। তো আমরা ক্যালসিয়ামের দেখো ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা নির্ণয়, ক্যালসিয়াম 2 আয়নের ঘনমাত্রা নির্ণয় কিভাবে করতে পারি, ক্যালসিয়াম +2 আয়নের ঘনমাত্রা নির্ণয়। তো এইখানে ক্যালসিয়ামের যে আয়তনটা আছে প্রাথমিক আয়তন সেটা V1 সমান কত দেওয়া আছে, 40 মিলিলিটার। এর যে ঘনমাত্রা দেওয়া আছে 5 × 10⁻⁴ মোলার, এটা হচ্ছে S1। এবং V2 হচ্ছে মিশ্রিত পাত্রের ভলিউম, মিশ্রিত পাত্রের ভলিউম কত হচ্ছে 60 মিলিলিটার। আর এর ঘনমাত্রা S2 ইকুয়াল টু হোয়াট, এইটাই হচ্ছে ঘনমাত্রা অফ ক্যালসিয়াম +2। বুঝতে পারছি? তো এইখান থেকে আমি V1S1 ইকুয়াল টু V2S2 এই ফর্মুলা ইউজ করে S2 এর মান বের করলাম, V1/S1 ডিভাইডেড বাই V2। এটা তো আমরা সবাই পারবো, মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে S2 অর্থাৎ ঘনমাত্রা অফ ক্যালসিয়াম +2 আয়নের মান বের করে ফেললাম। ঠিক আছে, এই সেম ফর্মুলা ইউজ করে আমরা এবার কার মান নির্ণয় করব, ঘনমাত্রা অফ হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল গ্রুপ কোথায় পাচ্ছি, দেখো তো এইখানে পাচ্ছি না, তার মানে এই পাত্রের কাম নাই, কোথায়, এই যে এইখানে আছে। তাহলে এই পাত্রের যে প্রাথমিক ঘনমাত্রা এবং ভলিউম এটা হচ্ছে V1S1। তাহলে এই পাত্রের ক্ষেত্রে আমরা যখন ঘনমাত্রা অফ হাইড্রোক্সিল গ্রুপ নির্ণয় করব সেক্ষেত্রে আমরা এর যে ভলিউমটা আছে সেটা হচ্ছে V1 সমান কত 20, S1 সমান কত 0.05, V2 সমান কত মিশ্রিত পাত্রের আয়তন এই 60। আচ্ছা, S2 সমান কত ঘনমাত্রা অফ হাইড্রোক্সিল। ব্যাস, তখন আমরা কি করব দেখো, V1S1 ইকুয়াল টু V2S2, এইখান থেকে S2 ইজ ইকুয়াল টু কত, V1S1 ডিভাইডেড বাই V2, এইটাই হচ্ছে ঘনমাত্রা অফ হাইড্রোক্সিল গ্রুপ। এই যে হাইড্রোক্সিলের মান আমি বের করলাম, বের করার পরে আমরা কি করতে পারি দেখো, এইখান থেকে এই যে কেআইপি যে ইকুয়েশনটা আমরা ড্রাইভ করছিলাম, ঘনমাত্রা অফ ক্যালসিয়াম 2 ইন্টু হাইড্রোক্সিল
ফুল স্কয়ার, এই সমীকরণ আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখান থেকে কেআইপি এর একটা মান পেয়ে গেলাম কিনা ভাই? হ্যাঁ, সেই কেআইপি এর মান যদি কেএসপি থেকে বড় হয়, অর্থাৎ কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি হয়, তাহলে এই দ্রবণে অদক্ষেপ পড়বে, আর না হলে পড়বে না। এই ছিল আমাদের আজকের আয়োজন। তো ভাই আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চট করে সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটি। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব এবং অসংখ্য ভিডিও তোমাদের সামনে আনতে আমার অনুপ্রেরণা যোগাবে। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।